সকলকে ইজি সায়েন্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। তোমরা বোর্ডে দেখেই বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার টপিকটা কি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লা শাতেলিয়ার নীতি। কি? লা শাতেলিয়ার নীতি। এটি থেকে 100% একটা প্রশ্ন আশা করা যায়। তো আমরা আজকে লা শাতেলিয়ার নীতির আদ্যপান্ত জানব। আসলে লা শাতেলিয়ার নীতিতে অনেকেই বুঝতে পারে না। এখানে বুঝতে গেলে প্রথমে তোমাকে বুঝতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া কি আর তাপ হারি বিক্রিয়া কি। যখন আমরা তাপের হিসাবটা করব, লা শাতেলিয়ার নীতি অনুযায়ী তাপের হিসাবটা বিবেচনা করব, তখন আমাদের তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াটিকে জানতে হবে। যখন চাপের হিসাব করব তখন আমাদের মোল সংখ্যার হিসাবটা জানতে হবে এবং ঘনমাত্রার হিসাবে আমাদের তেমন কিছু না জানলেও চলবে, শুধু বিক্রিয়ক এবং উৎপাদ চিনলেই চলবে। তো চলো আমরা লা শাতেলিয়ার নীতির প্রথমে কি, লা শাতেলিয়ার নীতিটা কি। একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায়, সাম্যাবস্থায় বিক্রিয়াটিকে আমরা মনে করি হয়তো বিক্রিয়াটি শেষ, আর হয়তো বিক্রিয়া কোনো দিকে অগ্রসর হচ্ছে না। সেই রকম সময়ে বিক্রিয়াটি উভয় দিকে গতিশীল থাকে, অর্থাৎ ঠিক যতটুক বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় ঠিক ততটুকুই আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে থাকে এবং সেইটাকে আমরা সাম্যাবস্থা বলি, অর্থাৎ সমান সমান অবস্থা। তাহলে ওই যে সমান সমান অবস্থাটা হয়, যে বিক্রিয়া কিছুক্ষণ হওয়ার পর আমাদের কাছে মনে হয় বিক্রিয়াটি আর কোনো দিকেই গতিশীল নাই, কিন্তু বিক্রিয়াটি তখন সাম্যাবস্থায় পৌঁছায়। ওই রকম সাম্যাবস্থায় পৌঁছানোর পর যদি আমরা তাপ, চাপ কিংবা ঘনমাত্রার কোনো কিছুর পরিবর্তন করি, তাহলে ওই সাম্যাবস্থা এমনভাবে বদলে যায় যেন মনে হয় যে আমরা কিছু না কিছু পরিবর্তন করেছি। এবং বইয়ের ভাষায় বলতে গেলে বোর্ডে লেখাই আছে, তোমরা বুঝতে পারছো, কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে বা পরিবর্তিত হবে যেন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখানে দুইটি বিক্রিয়া, তোমাদের সুবিধার্থে দুইটি বিক্রিয়া আমি দিয়ে রেখেছি। এই দুইটি বিক্রিয়া থেকে তোমাদের বোঝানোর জন্যই আমি লিখে রাখছি। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া যেটা আর তাপ হারি বিক্রিয়া যেটা, এটা দেখার চিহ্নটা কোনটা? এইটা দেখার চিহ্নটা হচ্ছে বিক্রিয়ার শেষে প্লাস হিসেবে কিলোজুলের পরিমাণটা থাকলে তাপ উৎপাদী প্রকাশ করে, আবার বিক্রিয়ার শেষে কোনো কিছু না দিয়ে কিছুটা গ্যাপ দিয়ে ডেল অফ এইচ এর মানটা নেগেটিভ হিসেবে বসানো থাকলেও তাপ উৎপাদী প্রকাশ করে। ঠিক আছে? আর যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার শেষে নেগেটিভ চিহ্ন আকারে যে কিলোজুলের পরিমাণটা থাকে, নেগেটিভ থাকলে তাপহারী, কিন্তু ডেল অফ এইচ এর মানে যদি পজিটিভ থাকে তাহলেও তাপহারী। অর্থাৎ ডেল অফ এইচ হিসেবে লিখতে গেলে উল্টোটা লিখতে হবে আমাদের, বুঝতে পারছো? আর যদি বিক্রিয়ার শেষে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে থাকে তাহলে প্লাস থাকলে তাপ উৎপাদী, মাইনাস থাকলে তাপহারী। খুব সহজ। এখন দেখো যে আমরা প্রথমে তাপের হিসাবটাই করব। যে একটা বিষয় লক্ষ্য করো যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল অফ এইচ এর মান নেগেটিভ আছে, অর্থাৎ ওই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া শেষে নাইট্রোজেন, আমরা অ্যামোনিয়ার এই বিক্রিয়াটাই দেখি যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে।
এই অ্যামোনিয়া উৎপন্ন করার বেলায় 92 কিলোজুল তাপশক্তিও উৎপাদিত হয়। এখন কথা হচ্ছে বিক্রিয়াটি এমনিতেই তাপ উৎপাদন করে, ওকে যদি আরও তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়াটি বিপরীত দিকে ধাবিত হবে, অর্থাৎ উল্টে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে না, বরং বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ কী শিখলাম আমরা? যে তাপ উৎপাদী বিক্রিয়া এমনিতেই তাপ উৎপাদন করে, তাকে যদি আরও তাপ প্রয়োগ করা হয় বিক্রিয়া চলাকালে বা সাম্যাবস্থায়, তাহলে এটি বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর না হয়ে পিছন দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কে পরিণত হবে। ঠিক সেই রকম তাপহারী বিক্রিয়ার বেলায় সেটা এমনিতে তাপ শোষণ করে নিচ্ছে। বিক্রিয়া শেষে দেখো নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন মনোঅক্সাইড উৎপন্ন করছে এবং 180 কিলোজুল তাপ হারিয়ে যাচ্ছে, অর্থাৎ শীতল একটা আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দিলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, যেহেতু ওর তাপের ঘাটতি আছে এবং ওকে আরও তাপ দিলে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে। তাহলে তাপ যদি লাসাতিলিয়ান নীতির বেলায় আমাদের তাপের সম্পর্কে আলোচনা করতে বলা হয়, তাহলে আমাদের লিখতে হবে যদি যে বিক্রিয়াটিই দিক না কেন সেটা তাপ উৎপাদী নাকি তাপহারী সেটিকে আগে চিহ্নিত করতে হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় বাইরে থেকে তাপ প্রয়োগ করলে সেটি বিপরীত দিকে ধাবিত হবে, কেননা সেটি নিজেই তাপ উৎপাদী বিক্রিয়া। এবং তাপহারী বিক্রিয়া দিয়ে যদি তাপের বিষয়ে পর্যালোচনা করতে বলা হয় তাহলে লিখতে হবে সেটি তাপহারী বিক্রিয়া এবং সেটিতে তাপ প্রয়োগ করলে সেটি ডান দিকে অগ্রসর হবে। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা চাপের কথা আলোচনা করি, তাহলে প্রথমে বলেছিলাম চাপ এর ক্ষেত্রে আলোচনা করতে গেলে আমাদের বাম পাশের মোট মোল সংখ্যা অর্থাৎ বিক্রিয়কদের সবার মিলে মোট মোল সংখ্যা হিসাব করতে হবে এবং উৎপাদসমূহের মোট মোল সংখ্যা হিসাব করতে হবে। আমরা যদি তাপেরটা বুঝে থাকি তাহলে এই বিষয়গুলোর আর প্রয়োজন নাই। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্রথমে তোমরা একটি স্ক্রিনশট নিয়ে তারপর বিষয়টা ভাবতে পারো। কিন্তু যখন আমরা তাপের প্রয়োগটা শিখে গেলাম যে লাসাতেলিয়ান নীতি অনুসারে তাপ প্রয়োগ করলে কি হবে এবং তাপ হারালে কি হবে, তাহলে আমাদের ওইটার আর প্রয়োজন নাই। এইবার আমাদের দেখতে হবে বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখন হিসাব করব আমরা চাপের ক্ষেত্রে কীরূপ প্রভাব পড়বে। চাপের ক্ষেত্রে তাহলে এই প্রথম বিক্রিয়াটিতে এই দুটি একই বিক্রিয়া, জাস্ট আমি ডেল অফ এইচের মান আর ডেল অফ এইচের মান বাদে বিক্রিয়ার সাথে সরাসরি কোনো কিলোজুলের পরিমাণ থাকলে সেটা দেখানোর জন্যই আমি বিক্রিয়াটিকে দুইভাবে লিখেছিলাম। যাই হোক, এখন দেখো এই বাম সাইডে মোট মোল সংখ্যা আছে 4। কিভাবে? এর কিছু নাই মানে 1 আর এর 3, মোট এই বিক্রিয়কের মোল সংখ্যা 4। উৎপাদের মোল সংখ্যা দেখা যাচ্ছে মাত্র 2। তাহলে 4 মোলের জন্য যতটুকু জায়গার প্রয়োজন 2 মোলের জন্য তার থেকে কম জায়গার প্রয়োজন। তাহলে এই প্রথম বিক্রিয়াটিতে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের উৎপাদনের বেলায় প্রথম বিক্রিয়াটিতে বাম পাশে অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা 2 এরকম যদি থাকে, অর্থাৎ বিক্রিয়কের থেকে উৎপাদের মোল সংখ্যা যদি কম থাকে, তাহলে আমাদের বিক্রিয়াটিকে চাপ প্রয়োগ করলে সেটি সহজেই উৎপাদে পরিণত হয়, অর্থাৎ বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে। বাম সাইডে মোল সংখ্যা বেশি থাকায় আয়তনও বেশি প্রয়োজন, অর্থাৎ এটিকে যদি আমরা কম্প্রেস করি বা চাপ প্রয়োগ করি তাহলে সেটি সহজে ডান দিকে আরেকটু অগ্রসর হবে। অর্থাৎ সাম্যাবস্থায় পৌঁছানোর পরেও যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলেও সেটি কিছুটা ডান দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডান দিকে যাবে।
ঠিক এই বিক্রিয়াটিকে যদি আমরা উল্টো করেও লিখতাম যে 2 × NH3 N2 + 3 × H2, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়কের মোট মোল সংখ্যা ছিল 2, বাম সাইডের তাই বিক্রিয়ক, আর ডান সাইডের মোট মোল সংখ্যা ছিল 4, যদি উল্টো করে লিখতাম আর কি। তাহলে এই বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে এটি 2 মোল থেকে 4 মোলে কখনোই হতে পারে না, তখন বিক্রিয়াটি আবার উল্টো দিকে ধাবিত হতো। বোঝা গেছে বিষয়টা? ঠিক সেই রকম নিচেরটার বেলায় যদি আমরা চাপের পর্যালোচনা করি, বাম দিকে মোট মোল সংখ্যা 1 1 মোট 2, ডান দিকেও মোট 2 এরকম থাকবে প্রশ্নে। যদি এরকম থাকে যে বাম পাশেরও মোট মোল সংখ্যা 2, ডান পাশেরও মোট মোল সংখ্যা 2, তাহলে এই ক্ষেত্রে আমাদের চাপের কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ সমান সমান মোল সংখ্যা থাকলে চাপের কোনো প্রভাব থাকে না। বুঝতে পারছো আশা করি? তাহলে যদি আমাদের প্রথমত তাপের হিসাব করতে গেলে দেখতে হবে তাপ উৎপাদী না তাপ হারি। তাপ উৎপাদী হলে সেই বিক্রিয়ায় বাইরে থেকে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি উল্টো দিকে ধাবিত হবে। তাপ উৎপাদী হলে উল্টো দিকে ধাবিত হবে তাপ প্রয়োগ করলে। আর যদি তাপ হারি হয় তাহলে সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডান দিকে অগ্রসর হবে। তাপ হারির বেলায় তাপ প্রয়োগ করলে সামনের দিকে অগ্রসর হবে। আর চাপের বেলায় মোল সংখ্যা যেদিকে কম থাকবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সেই দিকে অগ্রসর হবে। মোল সংখ্যা যেদিকে কম থাকবে, অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদ যারই কম থাকুক না কেন, চাপ প্রয়োগ করলে কমের দিকে অগ্রসর হবে। খুব সহজে চিন্তা করলে হবে। এবার আমাদের যখন চাপের বিষয়টা কমপ্লিট হলো, তখন আমরা ঘনমাত্রার বিষয়টা একেবারে সিম্পল লজিক। ঘনমাত্রার বেলায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াচ্ছি নাকি উৎপাদের ঘনমাত্রা বাড়াচ্ছি। ঠিক আছে? আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, এই টোটাল একটা বিক্রিয়াতে একটা পাত্রে কোনো একটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, এই বিক্রিয়াটিতে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়ক কী করবে? আরও বিক্রিয়া করে উৎপাদের পরিমাণ বাড়াবে। তাহলে এই বিক্রিয়াটিতে যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা বাড়াই, বিক্রিয়কের পরিমাণটা বাড়াই, তাহলে নিশ্চয়ই এটি আরও বিক্রিয়া করে অ্যামোনিয়াতে পরিণত হতে থাকবে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের দিকে ধাবিত হবে। আর যদি আমরা এইখানে বিক্রিয়কের ঘনমাত্রা না বাড়িয়ে উৎপাদের ঘনমাত্রা বাড়াই, তাহলে উৎপাদ বেশি হয়ে গেছে, সে তো আবার সাম্যাবস্থার দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে। অর্থাৎ প্রত্যেক বিক্রিয়াই সাম্যাবস্থার দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে। এখন যদি আমরা উৎপাদের ঘনমাত্রাটা বাড়াই, তাহলে সেটি নিশ্চয়ই বিক্রিয়কে ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। সহজ লজিক। তাহলে যদি আমরা এই বিক্রিয়াটিতে উৎপাদের ঘনমাত্রা বাড়াই, তাহলেও এটি ভেঙে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে, অর্থাৎ উল্টো দিকে যাবে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, কেননা বিক্রিয়ক আর উৎপাদের সমান সমান অবস্থায় তো যাবে, তাই না? তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়ালে সামনের দিকে অগ্রসর হবে, আর উৎপাদের পরিমাণ বাড়ালে পেছন দিকে অগ্রসর হবে, কেননা সাম্যাবস্থা, সব বিক্রিয়াই সাম্যাবস্থার দিকে ধাবিত হতে চায়। আশা করি তোমাদের এই লা শাতেলিয়ার নীতিতে যে চাপ, তাপমাত্রা এবং ঘনমাত্রার যে প্রভাবটা, এটি বোঝাতে পেরেছি। সকলকে আবারও ধন্যবাদ জানাই।